আমি জামাত বসাই দিব, দিয়ে একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জামাতের নামে লিখে দিব। গভর্নরের নিয়োগের কথাও বললেন, আবার এই যে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান হবেন, যিনি চেয়ারম্যান হয়েছেন তার কথাও বললেন। আজকে আপনি আন্দোলন দেখলেন এবং তাকে তার কর্তব্য পালনে সেইভাবে কর্তব্য পালন করতে দেয় নাই, অথবা তাকে সেইভাবে মানে তাকে প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে গ্রাহকের পক্ষ থেকে। এই জিনিসটাকে আপনি কোনো রাজনীতির পার্টি হিসেবে দেখেন? তাদের নিয়োগ দেওয়া কি সরকারের ভুল ছিল? আচ্ছা, এইটার আগে আমি একটু কথা বলে নিই। রুবেল ভাই যেটা বললেন যে জামাত ইসলাম তো ঐতিহাসিকভাবেই রাজনীতির বিপক্ষ শক্তি এবং বিএনপি হতে স্বাধীনতার সপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের। তো স্বাভাবিক কারণেই বিএনপির সাথে আজন্ম কোনো মিল জামাত ইসলামের না, আজন্ম শত্রুতা আছে। কারণ জিয়া রহমান সেক্টর কমান্ডার প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি। তারা কিন্তু একই সাথে আপনাদের 2001 সালে আপনাদের মন্ত্রিসভা, আমি বলতেছি, আমি ধারাবাহিকভাবে আসতেছি ব্যক্তি। আর ওনারা হচ্ছে একবারে প্রকাশ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তখন দেখা গেছে ব্রিটিশের পক্ষে, আবার ভারত আন্দোলনেও দেখা গেছে তখন তারা ভারতের পক্ষে, আবার পাকিস্তান বাংলাদেশের আন্দোলনে দেখা গেছে তারা পাকিস্তানের পক্ষে। আবার 86 সালের নির্বাচনে দেখা গেছে ওরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম একসাথে তারা নির্বাচন করে বাংলাদেশের প্রথম সংসদ সদস্য হয়েছে। আবার 88 নির্বাচনে যখন দেখছে বেগম জিয়ার আন্দোলনে আগায় গেছে, ওখান থেকে আবার আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে পোল্টি মেরে তখন এসে আন্দোলনের কাতারে এসে দাঁড়াইছে 88-তে শেষের দিকে এসে। তখন আপনার 91 সালের নির্বাচনে তারা কয়েকটা সিট পেয়েছিল। যেই সিট আওয়ামী লীগ পেয়েছিল, তারা যদি আওয়ামী লীগকে সমর্থন করতো, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না। তো স্বাভাবিক কারণে দুটো মহিলা এমপির বিনিময়ে তারা বিএনপিকে সমর্থন দেয় 91। আবার দেখেন সাথে সাথে পোল্টি খেয়ে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার আওয়ামী লীগের বগলের তলে ওরা ঢুকে একবারে ত্রাস সৃষ্টি করছে। বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, যেগুলোতে আওয়ামী লীগ তো শক্তিশালী না, ওখানে থার্ড পার্টি জামাত ইসলাম ব্যাপক তাণ্ডব করেছে। 96 সালে ধরেন আমরা বিরোধী দল 116 সিটের হলাম। আবার ধরেন 2001 সালে এসে ওরা আমাদের সাথে জোট করলো, মন্ত্রিত্ব নিল। এবং মতিউর রহমান নিজামী সাহেব কৃষি মন্ত্রী থাকা অবস্থায় যেভাবে মাঠ কর্মী থেকে কৃষি মন্ত্রণালয়ের দলীয়করণ যেভাবে উনি করছিলেন, আর মুজাহিদি সাহেব যেভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়টা করছিলেন, পরে মুজাহিদি সাহেবকে চেঞ্জ করে শিল্প মন্ত্রণালয়ে ওনাকে দেয়া হলো। আচ্ছা, তারপরে 2008 সালে 1/11 আসার সাথে সাথে পোল্টি খেলো। বিএনপি সব দুর্নীতি করছে, বিএনপি ভালো কাজ করে নাই, যা করছে জামাত ইসলাম ভালো কাজ করছে। বিএনপি মন্ত্রী পরিষদের 2 জন মাত্র সৎ ব্যক্তি, সেটা হচ্ছে মতিউর রহমান নিজামী আর মুজাহিদি সাহেব। 1/11 মামলা বিএনপির বিরুদ্ধে যেরকম হয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু, হত্যা মামলা থেকে শুরু করে সবকিছু, জামাত ইসলামের মুজাহিদি সাহেব, নিজামী সাহেব, সোভান সাহেব এবং শাহজাহান সাহেব চট্টগ্রামের যে আল্লাহ নেবে এসেছে স্বয়ং ওনাকে জিতানোর জন্য যে বক্তৃতা দিয়ে ভাইরাল হয়ে গেছিল বাংলাদেশে, ওনার নামেও কিন্তু 10 বছরের সাজা ছিল 1/11তেই। এখন ওনারা এমনভাবে মিথ্যাচারগুলো করে যেগুলাকে মনে হয় যে উলিয়া উলিয়াদের মুখে পাঞ্জাবি ইসলামিক পোশাক আশাক, এরা কোনো মিথ্যা কথাই বলতে পারে না। কিছু কিছু ব্যক্তির এই ধরনের ইমপ্রেশন আছে, কিন্তু যেটা যথার্থ না। তারপরে আপনি আসেন, এই যে আন্দোলন হলো, এই আন্দোলন 15 বছর যে হলো, দেখেন আপনার মনে আছে 28 অক্টোবর ওরা মিটিং করলো কোথায়? মগবাজারের ওখানে। 28 অক্টোবর মগবাজারের ওখানে, এবং ওদেরকে স্মুথলি কিন্তু শাপলা চত্বর না ওই গরুরহাটে, মগবাজারের গরুরহাটে করলো, এবং খুব স্মুথলি আওয়ামী লীগের সাথে শর্ত সাপেক্ষেই। এদিকে ওরা আসেনি, কিন্তু ওদিকে চলে গেল। এদিকে আমাদের 4-5টা ছেলে মারা গেল, বিচারকের বাড়ি ফাড়ি কত কি নিয়ে কত কি কাহিনী হলো। ওরা কিন্তু নাই, ওরা 15 বছর সুন্দর করে ধরেন ফাঁসিতেও ঝুলছে, আওয়ামী লীগের সাথে আপোষও করছে, অ্যালায়েন্সও করছে। আজকে ফেসবুকের হট নিউজ আপনি দেখবেন যে ছাত্রলীগের দাপুটে নেতা ইসলামী ছাত্র শিবিরের এখন পোস্টে আছে, চট্টগ্রাম কলেজ না বিশ্ববিদ্যালয় একটা, হ্যাঁ একবার দাপুটে নেতা, ফেসবুকের সবচেয়ে আলোচিত আজকের হচ্ছে টক অফ দ্য কান্ট্রি। যেমন ছিল দাপুটে আওয়ামী লীগের, এখন তেমন দাপুটে হচ্ছে তারা শিবিরের। এখন তাহলে তাদের সাথে আমাদের 22 সালের পর থেকে 26 সাল পর্যন্ত এক মঞ্চে মিটিং মিছিল এগুলো কোনো কিছু কিন্তু নাই। বাস্তবিক অর্থে তারা ওই আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগকে প্রভাবিত করে নিজের লোকদেরকে প্রমোট করেছে, করে তারা তাদের মতো ভালোই ছিল। আর সবচেয়ে বেশি ইউনূস সরকার যেটা খারাপ কাজ করছে, যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উনি নিজে এবং একটা চেতনা বিরোধী শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ওনার শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতাকালীন সময় থাকা অবস্থায় উনি জান প্রাণ বাজি রেখে প্রচেষ্টা চালিয়ে গেছে। এবং যে ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছে এনারা, এবং তারা তাদের পারপাস সাধ করে প্রশাসনিক সেট আপ মোটামুটিভাবে
জামাত ইসলামের। ডক্টর ইউনূস কি গুপ্ত ছিল নাকি, মানে ওনাদের ডক্টর ইউনূস গুপ্ত ছিল এক সময়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকা অবস্থায় উনার কর্মকাণ্ডের গুপ্ত জায়গায় ওপেনই হয়ে গেছিল। আচ্ছা, ওপেনই হয়ে গেছিল। এখন এই 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক যে সেটআপটা জামাতের করে দিছে, এখন বিএনপি সরকার এসে যখন এটা সরাতে যাচ্ছে, ওদের তো মনে হচ্ছে কল্যা দেহ থেকে ছেড়ে আলাদা করে দিচ্ছে। আজকে ইসলামিক ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংকের এক পক্ষ বলছে আমরা ইয়ানত না দিলে, হাদিয়া না দিলে, জামাত ইসলামের কর্মকাণ্ডে জড়িত না থাকলে আমাদেরকে চাকরিচ্যুত করছে। আর এক পক্ষ আবার বলছে যতদিন জামাত এবং শিবিরের হাতে এই ইসলামিক ব্যাংকের দায়িত্ব ছিল ততদিন সবচেয়ে সুষ্ঠুভাবে ইসলামিক ব্যাংক পরিচালিত হয়েছে। তাহলে এখানে আপনি কি ভিন্ন মত? জামাতের পক্ষ একটা আর জামাতের বিপক্ষ পক্ষ আর একটা। যাদেরকে জামাত করার চেষ্টা করতেছিল যেন তারা চাকরিচ্যুত হয়েছে, তারা তাদের বিরোধিতা এবং তারা অনেক মানববন্ধন থেকে শুরু করে অনেক প্রতিক্রিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা আমরা দেখেছি। এখন এখানে সমাধানের পথটা কি? আমি জামাত বসাই দিব, দিয়ে একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জামাতের নামে লিখে দিব, তাহলে কি জামাত শান্ত আর সবাই শান্ত হলে শান্ত হয়ে যাবে কি সেটা? না, আমার একজন ব্যক্তিকে দরকার, যে ব্যক্তিটা আপাতত পরিস্থিতিটা দুই পক্ষকে সমন্বয় করে নিয়ে চলে একটা পরিস্থিতিতে ঠান্ডা করুক। এখন সে হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আরে ভাই, বিএনপির যারা নমিনেশন পায়নি, যারা বহিষ্কার হয়েছে, তারাও তো এখন এনসিপিতে যোগ দিচ্ছে, তাদের অনেকে তো আওয়ামী লীগেরও যোগ দিচ্ছে। তা আওয়ামী লীগ সংগঠন হিসেবে জামাত ইসলাম এনসিপিকে যোগ দিলে সমস্যা নাই, আর ইসলামিক ব্যাংকের চেয়ারে বসলে সমস্যা কেন? আপনি বসার আগে যদি বিতর্ক শুরু করেন, তাহলে যারা বসেছিল তারা কি বিতর্কিত ভূমিকা রাখে নাই? ওখানে বাধ্যতামূলকভাবে ইয়ানত নেয় নাই, বাধ্যতামূলকভাবে জামাত ইসলামের চাঁদা চায় নাই। তারপরে আপনার এই যে বরিশালের যে মাসুদ সাহেবের এই ইসলামিক ব্যাংক নিয়ে যে পলিসি ছিল এবং ভোটের ভিত্তিতে কাজ করা, এ করা সে করা, এবং মাসুদ সাহেবেরও আজকে একটা বক্তৃতা, সত্য মিথ্যা আমি জানি না, যে আমাকে মেজর কর্নেল আমি উইথড্র করে ফেলেছি, শেখ হাসিনা আমাকে চেনে, আমি কি জিনিস, আর ওসি তো 2 ঘন্টা বদলি করা ব্যক্তি আমি। এখন এত ক্ষমতাধর জামাত ইসলাম, আসলে এদেরকে কোনো সরকারের নিয়ন্ত্রণে দেয় না। এরা নিজেদেরকে তো সরকারি দলের মেজাজে 18 মাস ছিল, এই মেজাজ থেকে বাস্তবতায় আসতে পারছে না। সমস্যাটা হচ্ছে এখানে। এখন আপনি কেউ একজন জামাতে থাকলে হয়তো আপনার সাথে আলোচনাটা জমতো। এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি যেটা আসছে সেটা আমি বলছি। এখন আপনি বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের মানুষের এত হাজার হাজার কোটি টাকা নাই যে প্রত্যেক সূত্রে তারা ওই টাকা দিয়ে ব্যবসা করে একবারে ঋণ মুক্ত, ঋণ ছাড়া ব্যবসা করার মতো বিষয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এক সাবজেক্টে পাশ করা একটা ছেলে হাঁটি হাঁটি পা করে লোন নিয়ে সে ব্যবসা করতে গেছে। এই 15 বছর ব্যবসা কি কেউ করতে পারছে? ব্যবসা যারা আওয়ামী লীগ তারা ছাড়া কে করতে পারছে ব্যবসা? তো সে খেলাপি হতেই পারে। ব্যাংকের সিস্টেম আছে যে খেলাপি হলে আপনি সেটা রিনিউয়াল করে রেগুলার হতে হবে আপনাকে, সেটা করছে কিনা। এখন হয় কি, আমি ধরেন একটা মুদির দোকানদার হতে 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 সোয়েটার ফ্যাক্টরি হতে হতে আমি বাংলাদেশের আন্তর্জাতিক বাজারের একটা বিরাট অংশ আমি ব্যবসার সাথে জড়িত এবং আমি সেটা দখল করে আছি। তাহলে সেখানে আমি কি হাঁটি হাঁটি পা পা করে একটা অভিজ্ঞ জায়গায় আমি পৌঁছালাম কিনা? এখন আমরা দেখে আসছি ব্যাংকার ডক্টর সালাউদ্দিন, আমরা দেখে আসছি ফখরুদ্দিন সাহেব গভর্নর ছিলেন, উনি হচ্ছে ডক্টরেট, উনি ব্যাংকের অনেক কিছু, এই সব ওই যে একটা দৃষ্টি, ওই দৃষ্টিটা তো সেই পুরাতন জায়গায়, নিয়োগটা পুরাতন জায়গায় না, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে পুরাতন জায়গায়। আর নতুনটা যেটা, আমি বাংলাদেশের একটা শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন, খেটে খাওয়া ব্যক্তি হালে হালে পারে পারে তার প্রতিষ্ঠানকে একটা জায়গায় নিয়ে যে বাংলাদেশের 6টা মাস আপনি অপেক্ষা করেন না কেন, ফেল করলে সরানো কোনো ব্যাপার নাকি? কিন্তু আপনি প্রথমেই যদি তোপের মুখে দেন যে আমার ডক্টর সালাউদ্দিনকে দরকার, আমার ডক্টর দেবব্রত ভট্টাচার্যকে দরকার, আমার ডক্টর ফখরুদ্দিনকে দরকার, এইগুলো করতে গেলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা, জামাতের সেটআপ একটা না থাকলে এদের গায়ের উপর জ্বালা ধরতেছে। বর্তমান সরকারকে নাগরিক হিসেবে আমি দাবি করব যে জামাতের সমর্থিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে যদি থাকে, শুধু রাষ্ট্রকে নস্যাৎ করবে তা না, সরকারকে নস্যাৎ করার, ফেলিওর করার চেষ্টা করবে তা না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছুকে এমন একটা জগা খিচুড়ি পাকাই দিবে। এইটা থেকে এনসিপি যুব সমাজের নেতৃত্ব দিচ্ছে, রুবেল ভাইরা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছে। আমি ছাত্র জীবন থেকে স্বৈরাচার এবং রাজাকার দুইটার বিরুদ্ধে আমার অবস্থান,
যতদিন বেঁচে থাকবো। আচ্ছা। এর বাইরে আমার কোনো অবস্থান নাই, পরিষ্কার। তবে এটা আমার সরকারের কাছে ফরিদুল হক, আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? জি না, আপা ভালো কথা বলছে যে ওনার অনেক যোগ্যতা, তো ওনার যোগ্যতার মধ্যে আরও একটা যেটা জিনিস আমি একটু যুক্ত করি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসালম সংশ্লিষ্ট একটা কোম্পানির উনি ডিরেক্টর ছিলেন 2010 সাল থেকে, এবং বিজিএম এর একটা বিশেষ সেল আছে। উনি যেহেতু পোশাক খাতের ব্যবসায়ী কিংবা ওই রপ্তানি খাতের ব্যবসায়ী, বিশেষ সেল আছে, যে সেলটার কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে ডিল করা, সেই সেলের উনি প্রধান ছিলেন। মানে উনি ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখার জন্য গত 10-15 বছর ধরে বিজেএম এর হয়ে কাজ করছেন। তো এইটা যদি ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার যোগ্যতা হয়, এটা মনে করতে পারে, কোনো অসুবিধা নাই। এবং আমি আসলে আপনাকে অনুরোধ করব, এটা ঠিক আছে ওনাদের ধরেন একটা পূর্ববর্তী রাজনৈতিক জায়গা থেকে উনি এটা বলেন, উনি যেটা বলছেন ভালো, আমি এটা মানলাম। স্বৈরাচার এবং রাজাকারের সাথে ওনাদের মানে লড়াই ছিল, কিন্তু স্বৈরাচার রাজাকারের সাথে একসাথে জোট করে ওনারা সরকারও করছেন, এটাও হয়েছে। কিন্তু এই জায়গাটা দিয়ে আপনি দলের প্রত্যেকটা ধরেন সিদ্ধান্তকে জাস্টিফাই করেন না। মানে যেভাবে ধরেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দিয়ে প্রত্যেকটা সিদ্ধান্তকে জাস্টিফাই করা হয়েছে আওয়ামী লীগের সময়, ইসলামী ব্যাংক দখলের সময়ে যেভাবে ধরেন এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ধরেন শক্তিশালী হয়ে যাচ্ছে, এই জন্য ইসলামী ব্যাংক দখল করতে হবে। মৌলবাদের অর্থনীতি নামে ধরেন মোটা মোটা বই লেখা হয়েছে, যাদেরকে ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে বড় অর্থনীতিবিদ আবুল বারাকাত, মৌলবাদের অর্থনীতি নামে বই লিখছে, আপনি এটা জানেন। সেইগুলো দিয়ে মৌলবাদীরা যাতে শক্তিশালী হতে না পারে, সেই জন্য মৌলবাদীদের মানে যে সমস্ত শাহবাগ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নাম বলা হয়েছিল, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এগুলো তো প্রতিষ্ঠান ভাই, এগুলো তো ব্যক্তি না। প্রতিষ্ঠানগুলো আপনি কেন ধ্বংস করতেছেন? আপনার সাথে কারো যদি রাজনৈতিক বিরোধ থাকে, সেটা আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেন না। এখন এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য এই যে এইভাবে ট্যাগিং করা, মুক্তিযুদ্ধের বিরোধী দেওয়া, এই জিনিস আমরা তো 15-16 বছর ধরে দেখছি। তো নতুন করে আপনি এটা নতুন কি করতে পারবেন? নতুন কিছু তো করতে পারবেন না। যেটা হবে এইটা আপনি ওই পুরনো যে ক্ষতর মধ্যে আরো ধরেন মনে করেন যে রক্ত তৈরি করবেন, আরো জ্বালা তৈরি করবেন। এটা দিয়ে ভালো কিছু হবে না, এটা দিয়ে পজিটিভ টার্ন দিবে না। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, আপনি এই যেটা করা হয়েছে, আওয়ামী লীগ যেটা করতো, মুক্তিযুদ্ধের ধরেন এই যে তকমা, মুক্তি এবং মৌলবাদ বিরোধিতার তকমা লাগিয়ে তারা নিজেরা মানে প্রায় প্রত্যেকটা সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রত্যেকটা কর্মকাণ্ডে, এবং নিজেরা সবচেয়ে বড় মৌলবাদীদের ধরেন আশ্রয়স্থল ছিল। তারপরেও এই ট্যাগটা দিয়ে তারা যেটা করছে, নিজেদের দলের লোকদের, দলও না বিশেষত গোষ্ঠীর লোকদেরকে, তাদের যে মাফিয়া গোষ্ঠীটা, মাফিয়া যে সিন্ডিকেটটা, এসালম সহ আপনার ধরেন সালমান এফ রহমান সহ এই পুরো সিন্ডিকেটের মধ্যে যারা, তাদেরকে লাভ করার সুযোগ করে, লাভ না লুটপাট করার সুযোগ করে দিয়েছে, এবং তাদের টাকা পাচার করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন না, $234 বিলিয়ন পাচার হয়েছে, এই টাকা তো আওয়ামী লীগের লোকেরা নিয়েছে। সেই একই পথে যদি বিএনপি হাঁটে, বিএনপির পরিণতি কি হবে, দেশের অবস্থা কি হবে? আমাদের জায়গাটা হচ্ছে এই জায়গায়। দেখেন, আওয়ামী লীগের সাথে আমাদের যে বিরোধিতা, কি আওয়ামী লীগের সাথে যে আমাদের যে রাজনৈতিক যে অবস্থান, বিএনপির সাথে তো তা না। বিএনপি, আমরা তো চাই বিএনপি সাকসেস করুক, বিএনপি সাকসেসফুল হোক। ধরেন কালকে যদি ধরেন আওয়ামী লীগ ফেরত আসে, আওয়ামী লীগের লোকেরা ধরেন যদি মাঠে নামে, হ্যাঁ, এইটা আমি শিওর না যে বিএনপির কতজন নেতাকে আমরা সাথে পাবো। আমি নিশ্চিত বিএনপির 95% কর্মীদেরকে আমরা রাস্তায় আমাদের সাথে পাবো। কেন? কারণ এরা 17 বছর ধান খেতে ঘুমাইছে, তো এরা 17 বছর বাড়িতে যেতে পারে নাই, তাদের যে জেলের ঘানি টানতে হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, চাকরি বাকরি ধ্বংস হয়েছে, এই ক্ষত তাদের মধ্যে আছে। বিএনপির সব নেতাদের মধ্যে হয়তো এই ক্ষত নাই, কিন্তু বিএনপির কর্মীদের মধ্যে এই ক্ষত আছে। তাহলে এই জায়গাটা ডিফারেন্ট। কিন্তু দেশটাকে ধরেন নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি পুরনো আওয়ামী লীগের পথে হাঁটেন, পুরনো আওয়ামী লীগের পথে হেঁটে এইটাকে আপনি ঠিক করতে পারবেন না। ইভেন ধরেন এই যে এই ইসলামী ব্যাংকের যে নতুন যে চেয়ারম্যান বসানো হয়েছে, এই লোককে খেয়াল করেন, সে আমি চেক করে দেখলাম 2016 পর্যন্ত সে রংপুরের বিভাগীয় প্রধান ছিল, মানে বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় প্রধান ছিল। এরপরে 2017 থেকে সে ব্যাংকিং, প্রবিধান ও নীতি বিভাগের প্রধান ছিল। জি, হ্যাঁ, এবং 2023 সালে তাকে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে। দেখেন, 17 থেকে 23 এই বিভাগে সে কাজ করছে, আরও 1-2টা বিভাগে সম্ভবত কাজ করছে, এবং 23 সালে তাকে প্রমোশন দিয়ে ডেপুটি গভর্নর করা হচ্ছে। খেয়াল করেন, যে সময়টাতে উনি বাংলাদেশ ব্যাংকের এই বিভাগগুলোর প্রধান ছিল, ওই সময়টাতে ইসলামী ব্যাংক সহ অন্য ব্যাংকগুলো এসালামরা দখল করতেছে, তখন উনি ওইখানে ছিল। তো বোঝা যায় খুব পরিষ্কারভাবে কাদেরকে প্রমোশন করছিল, এবং কেন তাকে 5 তারিখের পরে কেন তাকে ব্যাংক থেকে বের করে দেওয়া হলো ঘাড় ধরে। এখন আপনি বলবেন মব করে বের করে দেওয়া, গণ অভ্যুত্থানও তো
মপ করেই তো শেখ হাসিনাকে বের করে দেওয়া হয়েছে। তো বের করে দেওয়া হয়েছে কারণ এটার পেছনে কারণ ছিল, এখানকার কর্মকর্তা কর্মচারীরা তো বের করেছে, আমরা তো করিনি, আমরা তো জানতামও না। তাহলে ওইখানকার কর্মকর্তা কর্মচারীরা তো জানে কোন কর্মকর্তা কর্মচারী, এই কর্মকর্তা কর্মচারীরাই তো মানে বিএনপি ক্ষমতায় আসার পরে আহসান এস মনসুরকে মপ করে বের করে দিয়েছে না। তার মানে বিএনপি সংশ্লিষ্ট লোকেরাই তো এটা করেছে। তাহলে বিএনপি সংশ্লিষ্ট লোকেরা নিশ্চয়ই জানে যে এই লোক কি অপকর্ম করেছে। তাকেই আবার আপনি বাংলাদেশে আর কোনো লোক নেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানোর জন্য। আমি কিন্তু ওই জায়গাটাতে বলছি না, উনি যে জায়গাটাতে, ওনারা যে জায়গাটাতে বলতে চাচ্ছেন যে জামাতের লোক, আমি জামাত কিংবা বিএনপির লোক জায়গা থেকে আমি বলছি না। আপনি এই লোকটাকে কেন আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাতে হবে? খেয়াল করেন, হয়রাজ ধরেন এখানে গ্রাহক ফোরামের নামে আজকে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের উপরে ধরেন কি বলে যে পুলিশ গুলি করেছে, জলকামান দিয়েছে, ঠিক আছে। এইখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে জামাতের লোকরা এখানে আছে, এই জন্য এই আন্দোলনের উপরে গুলি চালানো যাবে। এটা তো সে আওয়ামী লীগের ভাষ্য। জামাতের লোকরা থাকলে কি তাদের রাইট থাকবে না? তাদের আন্দোলন করার তাদের কোনো রাইট নাই? তাহলে কি আমরা এই জায়গাতে একমত হয়েছি বাংলাদেশে যে জামাতের লোকরা কোথাও কোনো জায়গায় থাকতে পারবে না? জামাতকে আমরা আওয়ামী লীগ যেভাবে করতো সেভাবে করে দিব, আউট করে দিব, সেই জায়গায় তাহলে আপনি একমত হন। একমত হয়ে আপনারা যা যা করেছেন সেগুলোকে আগে ধরেন, সেইগুলোকে আগে অ্যাডমিট করেন। 75-এর পরে জামাতকে এখানে রাজনীতি করার সুযোগ কে করে দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়েছেন। আপনার এখানে 91-এ তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছে, 2001 সালে তাদেরকে নিয়ে সরকার গঠন করেছে, 22 বছর একসাথে জোটে ছিল, আন্দোলন করেছে একসাথে। তাহলে এইগুলোকে আগে আপনি অ্যাডমিট করেন, অ্যাডমিট করে বলেন যে জামাতকে আপনি বাংলাদেশে রাজনীতি করতে দিবেন না, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ধরেন যে আপনি জামাত ভুল করছে কি করছে সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেই ইস্যু নিয়ে আপনি আলাপ করেন, সেই ইস্যু নিয়ে আপনি প্রতিদিন তার সাথে রাজনৈতিক বিরোধিতা করেন। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আপনি কেন জামাত ট্যাগ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে কেন ধ্বংসের দিকে নিচ্ছেন? একই কাজ তো আওয়ামী লীগ করেছিল। মৌলবাদের অর্থনীতি এবং জামাতি অর্থনীতি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, এইগুলো বলে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানের তথাকথিত স্বাধীনতার সপক্ষের লোকদেরকে দেওয়া হয়েছে না? স্বাধীনতার সপক্ষের লোকরা আমাদেরকে কি করেছে এটা তো আমরা দেখছি। যে আমাদের এখানে ধরেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, এখানে শাপলাতে ম্যাসাকার চালানো হয়েছে, গুম, খুন, ক্রসফায়ার, 3টা নির্বাচন ডাকাতি করা হয়েছে। সর্বশেষ জুলাইতে যে ম্যাসাকার চালু, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই তো। 36 দিনে এত মানুষকে মেরে ফেলা, নিজ দেশের নাগরিকদেরকে, ছাত্রদেরকে গুলি করে, এই ঘটনা তো ঘটে না। মুক্তিযুদ্ধের নামেই তো এটা হয়েছে। সেই জায়গায় তো বিএনপির দ্বিমত নাই। হ্যাঁ, না দ্বিমতের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে এইগুলো তো আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবেই আপনি করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে। তাহলে ওই ডিভাইডেশন দিয়ে বাংলাদেশকে আপনি এখনো দেখবেন কিনা, প্রশ্নটা হচ্ছে ওইখানে। যে ওই ডিভাইডেশন দিয়ে আপনি হয় রাজনৈতিকভাবে দেখতে পারেন, কিন্তু ওই যে ডিভাইডেশন দিয়ে আপনি তাদের সমস্ত রাইটস কি কেড়ে নেবেন, প্রশ্নটা হচ্ছে ওইখানে। জামাতের লোক হলে সে কোনো প্রতিষ্ঠানেই থাকতে পারবেন, ঠিক আছে, ধরলাম আমি প্রতিষ্ঠানে থাকতে পারবো, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোককে এনে প্রতিষ্ঠানে রাখবেন? যে এসালমকে যারা হচ্ছে আর্থিক সেক্টর লুটপাট করার জন্য যারা সহযোগিতা করছে, আপনি তাদেরকে দিবেন? আচ্ছা, মানে জামাতকে দিবেন না, তাদেরকে দিবেন? ব্যাপারটা এরকম। ওকে, আমরা শেষের দিকে, আমাদের সময় হাতে কম, যদিও অন্য বিষয় ছিল আজকে আলোচনার, কিন্তু আলোচনা ওই ইসলামী ব্যাংকের দিকে নিয়ে যাওয়ার কারণে আমরা এখনো ওখান থেকে বের হইতে পারিনি। আমরা এখান দিয়েই শেষ করি। ডক্টর সাজিদুল হক, ফরিদের আলোচনা শুনলাম আর কি। শোনার মধ্যে থেকে আমরা একটা জিনিস দেখি কি, আমাদের একটা সর্বনাশ হয়ে গেছে আর কি। মানে আমরা যারা প্রগতির পক্ষে লড়াই করি, আমরা যারা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে থাকি আর কি, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো যারা 54 বছরে বাস্তবায়িত হয় নাই, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই আজকে যারা করি, তাদেরও এক ধরনের 12টা বাজিয়ে দিয়ে গেছে হচ্ছে গিয়ে পতিত স্বৈরাচার। এবার সেই জায়গা থেকে অনেকেই অনেকভাবে সুযোগ নেয়, সুযোগ নিয়ে হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে চূড়ান্তভাবেই বাংলাদেশ বিরোধী, যারা চূড়ান্তভাবেই এই দেশের জন্মের বিরুদ্ধে যারা ছিল, ঠিক আছে, তারা এখন তাদের সেই পরাজিত যে রাজনীতি বাংলাদেশের জনগণ হচ্ছে প্রত্যাখ্যান করেছিল, তাদের সেই প্রত্যাখ্যাত রাজনীতিকে তারা আবার দাঁড় করাবার চেষ্টা করে। এখন আমরা ফরিদের আলোচনায় ওই জায়গাটা আছে যে তারা আসলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে পতিত আওয়ামী লীগ ধারণ করেন নাই, বরঞ্চ তারা হচ্ছে তাদের দুর্নীতি, তাদের স্বৈরাচারিতা, তাদের হচ্ছে খুন খারাপি, তাদের লুটপাট, এই সব কিছুকে জাস্টিফাইড করবার জন্য একটি ঢাল হিসাবে এই মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করেছেন। এখন ঢাল হিসাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছেন বলে আমি মুক্তিযুদ্ধের রাজনীতিকে হচ্ছে একেবারে ফেলে দিব, ছুঁড়ে ফেলে দিব, এইরকম হচ্ছে আহাম্মকি করবার কোনো সুযোগ বাংলাদেশের বাঙালি বাংলাদেশিদের এই সুযোগ নেই,
বাংলাদেশপন্থীর কারো এই সুযোগ নেই। অবশ্যই মুক্তিযুদ্ধের রাজনীতি সমুন্নত রাখতে হবে, কিন্তু সেই সমুন্নত রাখতে গিয়ে এই যে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাত, প্রতিটি খাতে যে হচ্ছে গিয়ে অরাজকতা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, এটা তো আর একদিন দুদিনে তৈরি হয় নাই। এই অরাজকতা বছরের পর বছর তৈরি হয়েছে এবং তার চূড়ান্ত রূপ ধারণ করেছিল হচ্ছে আপনার 2024 5ই আগস্টের আগে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই অরাজকতা, ওই নৈরাজ্য, ওই লুটপাটের হাত থেকে বাংলাদেশ কি বেরিয়ে আসতে পেরেছি? আমরা কি বের করে আনতে পেরেছি? বা ওই এন্ট্রিমের 17 মাসও কি আমরা বেরিয়েছিলাম? এন্ট্রিমের 17 মাসেও কি বাংলাদেশ থেকে টাকা বাইরে চলে যায় নাই? অবশ্যই টাকা চলে গেছে, সেই হিসাবও আছে, সেই ডকুমেন্টসও আছে যে ওই 18 মাসেও কিন্তু বাংলাদেশের টাকা পয়সা বাইরে চলে গেছে, $1ও ফেরত আসে নাই। আমাদের যে ইউনূস সাহেব যখন লন্ডন বৈঠক করতে গেলেন তারেক রহমানের সাথে, তখন যাওয়ার সময় কিন্তু একটা কথা বলছিলেন, তিনি যাবেন ইউরোপে যাবেন, তিনি মস্ত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার, এই যে ইউরোপে লন্ডন এবং বিভিন্ন জায়গায় যে টাকাগুলো চলে গেছে পাচার হয়ে, সেই টাকাগুলো উনি ফেরত আনার জন্য যাবেন। পরে দেখলাম যে ওইসব ব্যাপার স্যাপার নাই, উনি অন্য রাজনীতি করে আসছেন আর কি। উনি বিভিন্ন সংবাদ সংস্থার সাথে ভিন্ন ভিন্ন কথাবার্তা বলছেন। অর্থাৎ আমার লুট হয়ে যাওয়ার টাকা ফেরত আসেনি, বরঞ্চ লুটপাটতন্ত্রের যে প্রক্রিয়া, যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেও আমরা ভাঙতে পারিনি। সেই ভাঙার লড়াইটা আমাদের হচ্ছে সামনে লড়তে হবে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে। আচ্ছা, এখানে ফরিদের একটা কথা স্পষ্ট, যে জামাত বিশৃঙ্খলা করুক, ওকে থামানো যাবে না। জামাত কোনো প্রতিষ্ঠানের নেতা হোক, ওখান থেকে সরানো যাবে না। সরালেই আপনি স্বৈরাচারের দোষর হয়ে যাবেন, আপনি পিলখানা হত্যাকাণ্ডের হত্যাকারীদের পক্ষ হয়ে যাবেন, হেফাজত ইসলামের শাপলা চত্বরে যে হত্যা হয়েছে তার পক্ষ আপনি হয়ে যাবেন। আর জামাত যা করবে সেটাকে মেনে নিলে আপনি নতুন বাংলাদেশ করবেন। তো বাংলাদেশ তো একদিনই গঠন হয়েছে 1971 সালে, এটাকে নতুন পুরাতনের তো কিছু নাই। আপনি সিস্টেম আধুনিকীকরণ করেন, মেধার বিকাশ ঘটান, আপনি হচ্ছে যোগ্য ব্যক্তির যোগ্য জায়গায় বসানোর দাবি আপনি করেন। জামাত ইসলাম বিশৃঙ্খলা করলে তাদেরকে থামানো, এটা কি আইন সিদ্ধ না? অপরাধ করতে দেওয়াটাই কি তাদের সবচেয়ে, এটা ওই আন্দোলনে ছিল আওয়ামী লীগকে হঠাৎ ভারত পাঠাইছে, এই কারণে কি করতে হবে? সারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার দায়িত্ব জামাত ইসলামকে দিতে হবে। এই ম্যান্ডেট কি বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে দিছে? দেয় নাই। কিন্তু প্রথমত দলীয় ব্যাংক তৈরি করতে হবে। এইটা বাংলাদেশের এই আওয়ামী লীগ জামাত ইসলাম ছাড়া এই দলীয় ব্যাংক তৈরি করা, আওয়ামী লীগের তো দলীয় ব্যাংক ছিলই। আপনার আলমগীর সাহেব, ওই যে আলমগীর, ক্ষমা আলমগীর, সে করছে, তাপসের ছিল, তারপরে ওদের যে ব্যাংকগুলো তো ছিল সব দলীয় ব্যাংক। লাস্টের দিকে 15 বছরে যে অনুমোদন দিছে সবই দলীয় ব্যাংক। আপনি যদি আমাকে ব্যাংক নিয়ে আলোচনা করতে, আমি টোটাল তথ্য আপনার কাছে কোন কোন ব্যাংক ছিল সব নিয়ে আসবো। এখন জামাত আর আওয়ামী লীগই তো দলীয় ব্যাংক, দলীয় প্রতিষ্ঠান, এরা দুই দলই কিন্তু তৈরি করে। স্বাভাবিক, কারণ আপনি দেখেন ইসলামিক ব্যাংক থেকে শুরু করে, ইসলামিক ক্লিনিক থেকে শুরু করে, ইবনে সিনা ক্লিনিক থেকে, ফার্মাসিউটিক্যাল থেকে যা আছে সমস্ত কিন্তু জামাতের প্রতিষ্ঠান। এবং বাংলাদেশে কোচিং সেন্টার নামে যা আছে সব কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠান। এবং আপনি আলদিন হাসপাতালে সম্ভবত আমার ব্যারিস্টার রফিকুল হক সাহেব মারা গেছেন, ওটার উনি চেয়ারপারসন ছিলেন, এবং সেখানেও দেখেন আজকে 9 জন মানুষ মারা গেছে কিন্তু। এবং সেটা নিয়ে আজকে পত্রিকার শিরোনাম না, ওইটার মূল দায়িত্বে কিন্তু জামাত ইসলাম আছে, মূল দায়িত্বে জামাত ইসলাম। এবং জামাত ইসলাম আছে জন্য এটা ধামাচাপাও দেওয়া হচ্ছে। প্রকৃত তদন্ত কেন মারা গেল, কারা মারলো, কিভাবে মারলো, সেগুলো আসছে না। জামাত মানে খুন খারাপের ম্যান্ডেট না, জামাত মানে ব্যাংক, বিমার সমস্ত কিছু অপহরণ করার ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয়নি। জামাত মানে একবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওই সবসময় একটা দলায় কষায় মেরে আরো কিছু প্যারালাল জিনিস নিয়ে আসবে, এটা না। আমরা কি শাপলা চত্বর নিয়ে আমরা যে ভূমিকা রাখছি, তখন জামাত কি রাখছে? রাখে নাই, ওপেনলি রাখে নাই। বেগম যে ওপেনলি সমর্থন দিছে। এবং বিডিআর পিলখানা হত্যা নিয়ে বিএনপির বেগম খালেদা জিয়া সহ আমাদের অদ্যাবধি যা স্ট্যান্ড, জামাতের কিন্তু সেই স্ট্যান্ড নাই। এই আছে, এই নাই, চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, মানে ছো কানাবুড়ি ছো, যাকে পাবি তাকে ছো, যাকে পাবি তাকে খা। এইটা একটা খেলা খেলছে আওয়ামী লীগের সাথে। মানে বক্তৃতার সময় এসে একবারে লম্বা লম্বা বক্তৃতা, আওয়ামী লীগ এই করছে, ওই করছে, সেই করছে। আবার আওয়ামী লীগের সাথে বন্ধুত্বালি করতে, আওয়ামী লীগের লোককে নমিনেশন দিতে, আওয়ামী লীগের লোককে টাকা নিতে জামাত ইসলামের কোনো সমস্যা নাই। বিএনপির শাবক তো আমরা অন্য কোনো রাজনৈতিক সংগঠনকে বানিয়ে নাই। কিন্তু গোলাম পারওয়ারি বলেছে যে এনসিপি হচ্ছে আমরা তোমাদের পিতা, তোমরা আমাদের গর্ভজাত সন্তান, তোমরা আমাদের চ্যালেঞ্জ করো কিভাবে?
এই কথা ওপেন, আপনি ফেসবুক খুলেন, আপনি গোলাম পরোয়ারের পেয়ে যাবেন, আবু তাহেরের পেয়ে যাবেন, তারপরে আপনি ডক্টর শফিক সাহেবের বক্তৃতা পেয়ে যাবেন। তাহলে এনসিপির অবস্থানটা বুঝেন, এটা হচ্ছে জামাতের একটা স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ডটা সবসময় জামাতকে প্রোটেক্ট করা, গণতন্ত্রের লেবাসে আওয়ামী লীগকে নিয়ে খানিক বিএনপির বহিষ্কৃত নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা জগা খিচুড়ির সংগঠন যদি বলেন আপনি, চাইলে ডাইলে সবজিতে মিলায় মিশা পাক করা, এইটা হচ্ছে একটা এনসিপি। এখন আপনি এসালাম গ্রুপ, বেক্সিমকো, এদেরকে নিয়ে কি আমাদের কোনো কথা আছে? এরা কি জেলে নাই? আচ্ছা। এরা তো জেলে আছে। আচ্ছা। আপনি জামাতকে বসায় দিলে আপনার 7 খুন মার। আচ্ছা। 75-এর রাজনীতি চলে আসতেছে, এই চলে আসতেছে, সেই চলে আসতেছে। এখন এই এত আমরা কি অস্বীকার করি আচ্ছা। যে শেখ মুজিবুর রহমান আচ্ছা। 71-এর যাদেরকে হচ্ছে আচ্ছা। মামলা থেকে মুক্ত করে জেলখানা থেকে ছাড়াইছে শেখ মুজিবুর রহমান, দালাল আইন থেকে বাইর করছে, সেগুলোকে বিএনপি জিয়াউর রহমান সাহেব এসে মন্ত্রী, এমপি এবং তাদেরকে দলে যোগ দেওয়াইছে। আচ্ছা। এটা তো অস্বীকার করি না। ওটাও তো আচ্ছা। আপনার জগা খিচুড়ি ঐতিহাসিক হয়। ঐতিহাসিক তাদের ওটাও তো জামাতে, আপনার জগা খিচুড়ি জামাত হয়। তখন ছিল না তাদের, তখন মুসলিম জামাত মুসলিম লীগ তাদের ন্যাপ জামাতের নিয়ে লেবাস বিএনপি ছিল না, ওটাও তখন তো জগা জামাত খিচুড়ি ইসলাম হয়। তাদের গায়ে গন্ধ ছিল না, কিন্তু আচ্ছা। জামাত ইসলাম তাদেরকে দাবি করে। আচ্ছা। ঠিক আছে, তো এখন জগা খিচুড়ি সারা জীবনই রাখতে হবে কে বলছে? আচ্ছা, জগা আমি খিচুড়ি। ফ্রেশ বিরিয়ানি, ফ্রেশ খিচুড়ি, জি। ফ্রেশ কাচ্চি, ফ্রেশ বাংলা ভাত। আপা আমি করতে বিএনপির চাই। যারা হচ্ছে বিএনপির অনেকেই মনে করে যে বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথে হাঁটতেছে না, তাদের সবাইকে এনসিপিতে ওয়েলকাম। যারা গত 16 বছর 17 বছর যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করছে সবাইকে এনসিপিতে ওয়েলকাম। তা আমরা তো একই রাজনীতি করি। এনসিপি আর জামাত এদের কোনো পার্থক্য নাই, আর এবি পার্থক্য। না, 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 আপা, এটা বলে আপনি আমাদের এজেন্সি অস্বীকার করতেছেন না। কোনো পার্থক্য মোটেই না, নাই। মোটেই না। অতএব এটা আমন্ত্রণ, ভাই, প্রত্যেকের যার আলাদা যেখানে আলাদা পোষাবে দল। সে সেখানে একজোট যায়। করার কারণে আমি বিএনপি বললাম তো, গোলাম পরোয়ার সাহেব নিজে বলছে না, গোলাম যে পরোয়ার সাহেব কি বলছে তাতে কিছু আসে যায় না। বাপের সাথে তাতে কিছু তোমরা আসে যায় চ্যালেঞ্জ না। করো, তাতে কিছু আসে যায় না। বাপের সাথে চ্যালেঞ্জ তাতে করো, অবশ্যই আমরা প্রকাশ্যে প্রোটেস্ট বলছে। করছি। না, না, আমরা অবশ্যই প্রোটেস্ট করছি। না, না, তীব্রভাবে আমরা পুরো প্রোটেস্ট প্রতিষ্ঠিত করছি। তারা করে তাদের নাই। সাথে আমাদের তারা আরো বহু নমনা বিরোধ হয়েছে। নমনা করছে। তাদের সাথে আমাদের নমনা বহু বিরোধ করছে। হয়েছে। এবং আপনারা ডক্টর এগুলো শফিকও দেখেন। অনেক এগুলো বাজে আপনারা দেখেন ভাষায় না। না, না। এনসিপি কে বলছে। শুনুন, NCP একটা এবং ওই যে স্বতন্ত্র ছেলেটা রাজনৈতিক তুষারকে দল, জুলাই হারছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তুষারকে আসছে। একবার স্টেট বলছে, আজকের ফেসবুক ঘেটে দেখেন যে জামাত যদি সমর্থন না দিতে 200 ভোটে বুক হতা। আচ্ছা। না, এখন না, না, NCP বুঝে না এগুলো- আপনারা। আচ্ছা, অনেক একই কথা তো জামাতের ক্ষেত্রে। আমরা যদি সমর্থন না দিতাম, জামাত বহু জায়গায় আসন পেত না। একই আচ্ছা। কথা তো জামাতের এইটা আচ্ছা। বললে তো আর হবে না। আচ্ছা। এটা জামাত আচ্ছা। বিশ্বাস করে এটা আপনি কিনা? আমাদের আচ্ছা, ধন্যবাদ। আমাদের মনে হয় জামাত আমাদের বিশ্বাস আমাদের করে শেষ কিনা করতে সেটা হচ্ছে। আগে বলতে হবে। বাকি বাকি শহীদ বাকি সাহেব জামাতকে বিশ্বাস আপা করেন। বাকি ঝগড়া হচ্ছে অফেয়ারে। আমরা আগে